তৃণমূল নেতা, তার হাতে আগ্নেয়াস্ত্র। আগে ছবিটা দেখুন, ছবিটা দেখলেই বুঝবেন। তৃণমূল নেতার হাতে আগ্নেয়াস্ত্র। মালদার ছবি দেখাচ্ছি, তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই আগ্নেয়াস্ত্র তার হাতে কিভাবে, প্রশ্ন তো উঠবে। শুধু তাই নয়, এক হাতে নয়, ছবিটা দেখলেই বুঝবেন, দু হাতেই রয়েছে আগ্নেয়াস্ত্র। আর সেই নিয়েই জামশেদ আলীর ছবি। এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এটা মালদার রতুয়ার চাঁদমনি ১ নম্বর পঞ্চায়েত এলাকার ছবি। স্বাভাবিকভাবে যে এনার নামে অনেক অভিযোগ থাকবে তা বলার অপেক্ষা রাখে না, ছবি অন্তত সে কথাই বলছে। কিন্তু কিভাবে তার কাছে আগ্নেয়াস্ত্র এলো একটু জানার চেষ্টা করি। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, যে ছবি আমরা দেখছি, দু হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে জামশেদ আলী এই তৃণমূল নেতা ছবি দিয়েছেন। প্রথমে জানতে চাইবো তার কাছে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে, এটা একটা বড় প্রশ্ন। কি কি অভিযোগ তার বিরুদ্ধে, কারণ যেভাবে তিনি ছবিটা তুলেছেন তাতে বোঝাই যাচ্ছে যে এলাকায় ত্রাস তিনি, প্রচুর অভিযোগ নিশ্চয়ই রয়েছে তার বিরুদ্ধে। একদমই দেখো সোনিয়া, এই জামশেদ আলী এক কথায় কুখ্যাত। তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কিন্তু এই জামশেদ আলীর হাতে যে ছবি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়, দুই হাতে দুটি আগ্নেয়াস্ত্র, একটি নয় দুটি আগ্নেয়াস্ত্র, এবং দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি অবলীলায় ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, ছবি তুলছেন। দাপটটা বোঝো, প্রকাশ্য দিবালোকে হাজারো মানুষের সামনে তিনি এই ছবি তুলছেন, এমনটাই অভিযোগ। এরকমই ছবি প্রকাশ্যে এসেছে, আর তারপরেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এবং তাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এই জামশেদ আলী সিটকাহার এলাকার বাসিন্দা, মালদহের রতুয়ার চাঁদমনি ১ গ্রাম পঞ্চায়েত। কিন্তু সেবক, প্রশ্ন তো উঠবে, এই দাপটের কারণ কি, কোথা থেকে আসে এই দাপট, এবং তার কাছে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এই দাপটের কারণ, তিনি এলাকায় শাসক দলের নেতা ছিলেন, তৃণমূলের নেতা ছিলেন দীর্ঘদিন ধরে। তার কথায় এখানে আইন ছিল, এমনটা স্থানীয় মানুষের অভিজ্ঞতা। এবং গ্রেপ্তারের পরেও যখন বিভিন্ন জনের কাছে জানতে চাওয়া হয়েছে, এখনও তারা আতঙ্কিত, এখনও তারা মুখ খুলছেন না কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো। এই জন্যই তাকে আরও জেরা করা হবে বলে পুলিশ জানিয়েছে। আজকে তাকে মালদহের চাঁচল মহকুমা আদালতে তোলা হচ্ছে, 14 দিনের হেফাজতে নেওয়া হবে, এমনটা পুলিশ আবেদন জানিয়েছে। এর কাছে যে ছবি এসছে তাতে যে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে, সেই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছেন সেটা জেনে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা হবে, এমনটাই জানাচ্ছেন জেলা পুলিশ সুপার। এবং পুলিশ সুপারের নির্দেশে এটা কিন্তু স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয় যখন এই ছবি প্রকাশ্যে আসে। এতদিন তাকে টাচ করার, ছোঁয়ার সাহস করেনি পুলিশ, কারণ তখন তৃণমূল জামানা ছিল, আর তিনি তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য। চাঁদমনি এলাকার বিস্তীর্ণ এলাকায় তার দাপট, এবং তিনি যেটা বলতেন সেটাই আইন। সেখানে কিন্তু পুলিশের আইনের শাসন ছিল না। এই জামশেদ আলী তিনি শেষ কথা বলতেন, এমনটা কিন্তু এলাকা থেকে জানা যাচ্ছে সোনিয়া। আর এরপরেই তার গ্রেপ্তার, আর তার গ্রেপ্তারের পরেও এখনও কিন্তু ভয়মুক্ত নয় চাঁদমনি এলাকা। অনেকেই এখনও মুখ খুলতে চাইছেন না, যদিও পুলিশ জানিয়েছে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, অস্ত্র উদ্ধারের চেষ্টা হবে, এবং কোথা থেকে আগ্নেয়াস্ত্র তা কিন্তু খুঁজে বের করা হবে। এই জামশেদ আলী আজকে আদালতে তোলার সময়, থানা থেকে বের করার সময় ক্যামেরাবন্দি হন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি মন্তব্য করেননি, কিন্তু ছবি অনেক কথাই বলছে, এবং তাকে গ্রেফতারও করা হয়েছে। বেশ, এই সেবাশ্রয় নিয়ে তো অভিযোগের পাহাড়। এবার সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে নতুন এফআইআর হলো। হ্যাঁ, এবার বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এই খবরে আমাদের নজর থাকবে, কি অভিযোগ, নতুন করে কি এফআইআর এ থাকছে দেখাবো, তবে একটা ব্রেকের পর। এই যে সেবাশ্রয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় নিয়ে তো অভিযোগের পাহাড় রয়েছে, বিগত দিনগুলো থেকে সেগুলো আমরা দেখাচ্ছি, কিন্তু এবার আবার নতুন করে একটা এফআইআর হয়েছে। হ্যাঁ, বিষ্ণুপুর থানায় এবার অভিষেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। কে এফআইআর করেছে? এফআইআর করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তিনি এর আগেও এফআইআর করেছেন। রওনক রয়েছে আমার সঙ্গে। এবার নতুন করে যে এফআইআর হলো তাতে ঠিক কি রয়েছে রওনক? অভিজিৎ দাসের অভিযোগের ভিত্তিতে গতকালই বিষ্ণুপুর থানায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ এবং সেই মামলায় একাধিক ধারা যুক্ত করা হয়েছে, যেমন ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট সহ অ্যাটমিক এনার্জি অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল কেমিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের ধারা কিন্তু এই যে অভিযোগের ভিত্তিতে এফআইআর সেখানে রুজু করা হয়েছে। মূলত তোমাকে বলে রাখবো, এখানে উল্লেখ রয়েছে যে এই যে স্বাস্থ্য কেন্দ্র পরিচালন করা হচ্ছিল তার বৈধ কোনো লাইসেন্স বা লাইসেন্স ছাড়াই এই স্বাস্থ্য পরিষেবা তারা দিচ্ছিলেন, এবং যে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট লাগু করা হয়েছে তার মধ্যে রয়েছে বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ বিতরণ করা হচ্ছিল, নিম্নমানের ওষুধ বিতরণ করা হচ্ছিল, এবং প্রতিষ্ঠানের এই ধরনের কার্যকলাপের ক্ষেত্রে এই যে তাদের যে স্বাস্থ্য শিবির ছিল তা অপরাধের একটা চক্র চলছিল, এমনটাই কিন্তু অভিযোগপত্রে লেখা হয়েছিল। এবং যে রেডিয়েশন দেওয়া হতো সেই রেডিয়েশন সংক্রান্ত যে আইন রয়েছে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, সেই আইনও কিন্তু লঙ্ঘন করা হয়েছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। অর্থাৎ একাধিক ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সুমিত রায় এবং শামীম আহমেদ, জাহাঙ্গীর খান তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ। বেশ, সেবাশ্রয় তো নন্দীগ্রামেও হয়েছিল, কিন্তু নন্দীগ্রামে সেবাশ্রয়, এই গোটা সেবাশ্রয় প্রসিডিওরটারই তো কোনো অনুমতি ছিল না সেভাবে। ভোট গিমিক, সাধারণ মানুষকে কাছে টানার চেষ্টা, ভোট গিমিকেই কি নন্দীগ্রামে সেবাশ্রয়, এই প্রশ্ন উঠছে। তার কারণ সেখানেও তো বেনিয়মের অভিযোগ রয়েছে। ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, তারপর এবার নন্দীগ্রাম। 26-এর ভোটের আগে নন্দীগ্রামে 2 সেবাশ্রয় ক্যাম্প হয় পরিষেবার নামে। সেখানে হয়রানির অভিযোগ করছেন স্থানীয়রা পর্যন্ত। পর্যাপ্ত দক্ষ চিকিৎসক নেই বলে অভিযোগ সুপার স্পেশালিটি হাসপাতাল থাকা সত্ত্বেও। তাহলে কেন সেবাশ্রয়, কেন কোটি কোটি টাকা খরচ করে সেবাশ্রয়ের ক্যাম্প? বেনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি নন্দীগ্রামবাসীর। শুভেন্দুগড়ে ডায়মন্ড মডেলের লক্ষ্যেই ক্যাম্প বলে অভিযোগ। নন্দীগ্রামে আছে বড় সুপার স্পেশালিটি হসপিটাল, তারপরেও যখন শুনলাম যে এখানে সেবাশ্রয় বলে একটা ব্যবস্থা চালু হয়েছে, আমরা সেই বিধায় আমরা গিয়ে ওখানে দেখি ক্যাম্পে তো সেরকম কোনো ডাক্তারও নেই, অভিজ্ঞ কোনো ডাক্তারও নেই, আর ওখানে শুধু গ্যাসের ওষুধ আর এই প্যারাসিটামল ছাড়া কোনো বিকল্প কোনো কিছুই নেই, আর কোনো পরিষেবাই নেই, খালি এই প্যান্ডেল ছাড়া আর কিছু ওখানে আমরা দেখতে। আর ওই ওষুধে কারোর কোনো কাজে লাগেনি, শুধু ভাইপোর ইনকাম হয়েছে, আর কারোর উপকারে লাগেনি। এখানে বড় বড় ডাক্তাররা আসে, এই শুনেই আমি গেছিলাম। ডাক্তারবাবু তখন বললে আপনার এখানে দাঁতের যে ফিলিং কিংবা দাঁত তোলার জন্য যদি দরকার আছে, কিন্তু এখানে তেমন একটা ভালো সুবিধা নেই, আর আপনি অন্য জায়গায় করে নেবেন। প্রচার ছাড়া আর কিছুই নাই। নিরাশা মানে বেশ নিরাশা, হতাশা হয়ে ফিরেছি। সেবাশ্রয় প্রকল্পটা তো একটা নন্দীগ্রামের মানুষকে বোকা বানাতে, ধোঁকা দিতে রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি করেছিল, কিন্তু এটা যে সম্পূর্ণরূপে একটা ধোঁকাবাজি ছিল তা দিন যতই গড়াচ্ছে ততই দেখতে পাচ্ছেন যে দুর্নীতির আখড়া ছিল সেবাশ্রয় প্রকল্প। মানুষের কোনো কাজে আসেনি ওই প্রকল্প, মানুষ ওই প্রকল্পের ওষুধগুলা নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে ওখান থেকে নিয়ে আসার জন্য, আর যারা গেছিলো তাদেরকে ভাড়া করে নিয়ে গেছিলো। কেউ উৎসাহ ভরে ওই সেবাশ্রয় প্রকল্পে সেবা নিতে যায়নি, কারণ তারাও জানতো এটা একটা চিটিংবাজি প্রকল্প, ভাইপো বাবুর কোটি কোটি টাকা দুর্নীতি করার একটা প্রকল্প এটা। নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে যা যা অভিযোগ সামনে আসছে, যা বিতর্ক সামনে আসছে, সবকিছু নিয়ে তদন্ত করুক প্রশাসন, চাইছেন নন্দীগ্রামের মানুষজন। ক্যামেরায় শুভেন্দু কামিলা এবং অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ভাবুন, সরকারি হাসপাতালের মেশিন সেবাশ্রয় ব্যবহার হয়েছে। হ্যাঁ, অভিযোগ এমনটাই। অভিযোগকারীর আশঙ্কা এই সেবাশ্রয় নাকি ভ্রূণ পরীক্ষাও করা হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়। সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহু চর্চিত মডেল। সেবাশ্রয় নিয়োগ, অযোগ্যদের দিয়ে চিকিৎসা, চিকিৎসক নন এমনও ব্যক্তি নাকি চিকিৎসা করেছেন। হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে। অভিযোগ, কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। দক্ষিণ 24 পরগনার মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। অভিযোগ, সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয় নিয়ে যাওয়ার অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ।
এখানেই শেষ নয়। 2025 সালে ডায়মন্ড হারবারে চালু করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের তালিকা আরও দীর্ঘ। আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন। যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচ কে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। সেখানে কি কমিশন থাকতো এদের কারো? অবশ্যই হয়তো তদন্তের বিষয় এটা। আমাদের একটা মারাত্মক আইন আছে পিএনডিটি অ্যাক্ট 1994, সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্সরে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না, তার জেল ও জরিমানা হবেই। শুধু সরকারি হাসপাতাল নয়, স্থানীয় নার্সিংহোমের ক্ষেত্রেও একই অভিযোগ। জালি কারবার হয়েছে, জালি কারবার। ছিলেন নাকি? শুধু কোয়াক ডাক্তার আর দাঁতের ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, নট ডেপুটেড ডাক্তার। আমি 10 দিন ইসিজি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছিলাম। নার্সিংহোমের মেশিন? হ্যাঁ। নার্সিংহোম থেকে মেশিন নিয়ে যাওয়ার তার তো অনুমতি হয় না। তাহলে কি করে অনুমতি করে নিয়েছে ওরা? ওরা কিভাবে কি করেছে? জালি কারবার। টোটাল ইউনিয়নকে বলে দিতে এই জিনিসটা আমাদের চাই দিয়ে দিতে হবে। ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল আছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আছে, তার সত্ত্বেও ডায়মন্ড হারবার স্টেডিয়াম মাঠকে খুঁড়ে সেখানে সেবাশ্রয় নামে একটা বড় স্ক্যাম এবং দুর্নীতি তৈরি হয়েছে। সেখানে চিকিৎসা সঠিকভাবে হয়নি। ইভেন দ্যাট সেখানে যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কেন মাটিতে পোতা হলো। স্পেসিফিক এখানকার সাংসদ যিনি, তার নামেই অভিযোগ করবো। আমার কার নামে? তার নেতৃত্বে হয়েছে মেনলি অভিষেক ব্যানার্জি। কারা পারমিশন দিল? এই অর্থ কোথা থেকে জোগালো? কোথা থেকে ডাক্তার এলো? সবটাই। বিজেপি নেতার আশঙ্কা, স্বাস্থ্য পরীক্ষার আড়ালে সেবাশ্রয়ে চলত লিঙ্গ নির্ধারণ। ইউএসজি মেশিনগুলো, আল্ট্রাসোনোগ্রাফি, এগুলো কোথাও স্থানান্তর করা নিষিদ্ধ, কিন্তু সেগুলো অনুমতি ছাড়া কিভাবে ওইখানে ক্যাম্পগুলোতে গেল? এই সেবাশ্রয়ের ক্যাম্পের আলাদা ওই যে এত ইউএসজি মেশিন নিয়ে এসেছিল, এখানটা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়েছিল। সেখানে এখানে গোপন অব্দি চলতো, কেউ ঢুকতে পারতো না। ঠিক আছে, পুরো কন্ট্রোল বাই অভিষেক। সেবাশ্রয় নিয়ে ভুরি অভিযোগ। এবার সেবাশ্রয় নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু স্বাস্থ্য দপ্তরের। লিঙ্গ নির্ধারণ হতো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন। খালি একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্ট্যাচু লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক। এটা ক্রিমিনাল নেগলিজেন্স। এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। প্রত্যেকটা স্বাস্থ্যমন্ত্রক রিপোর্ট চেয়েছে সেবাশ্রয় কারা গেছিল, কে গেছিল, কার অঙ্গুলি হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি না আমরা রিপোর্ট চাইছি। অনুসন্ধান হবে। নিউজ 18 বাংলা। আর নজর রাখতে হচ্ছে স্ক্যানারে দেবরাজ অদিতির হিসেব বহির্ভূত সম্পত্তি, কারণ যা সম্পত্তি তাদের রয়েছে তাতে হিসেব বহির্ভূত তা বলার অপেক্ষা রাখে না। একজন বিধায়ক, একজন কাউন্সিলর, তাদের কত 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 সম্পত্তি থাকতে পারে। এবার সিট তাদের এই হিসেব বহির্ভূত সম্পত্তিগুলোর দিকেই নজর দিচ্ছে। তোলাবাজি মামলায় ইতিমধ্যেই পুলিশ হেফাজতে রয়েছে দেবরাজ, কিন্তু এই দেবরাজের বিরুদ্ধে তো ভুরি অভিযোগ রয়েছে। আর হেফাজত শেষ হলেই তরুণজ্যোতি তিওয়ারির মামলার তদন্ত হবে। একাধিক অভিযোগ রয়েছে। ভোটের আগেই দায়ের হওয়া মামলায় তদন্ত করবে সিট। দেবরাজ অদিতিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও রয়েছে। ভোটের আগে থেকে কোথায় দেবরাজের এগেইনস্টে কমপ্লেন কবে কোথায়? দেবরাজের এগেইনস্টে না, এই সিস্টেমের এগেইনস্টে হয়নি। এই সিস্টেমের এগেইনস্টে আমরা এই দেখুন ডেট দেখুন, ডেট দেখুন আমাদের ডেট দেওয়া হয়েছে আমাদের। এই দেখুন ডেট, যে তোমরা বিধায়কের সাথে দেখা করবে, এত বড় স্পর্ধা আমাদেরকে দেবরাজের সঙ্গে দেখা। শুনুন, চাইলে ভগবানের সঙ্গে দেখা করতে পারবেন, দেবরাজের সঙ্গে দেখা করতে পারবেন না। আমাকে উল্টে থ্রেট দিয়ে দিয়েছেন। ভগবানের সঙ্গে চাইলে দেখা করা যায়, এখানে দেবরাজের সঙ্গে দেখা করা যায় না। দেখা করতে গেলে উপর হুকুম দিতে হয়, তারপর বাবা। মজা জিনিস শুনবেন, ওই এত আন্দোলন, এত বিপ্লব। আমি তো প্রচার করেছিলাম ভোটের সময়, প্রচার করে প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরেছি। হ্যাঁ, ওনারা ভয়েস ইনফ্যাক্ট ওয়ার্ডে ঘোরার সময় কারোর সামনে বেরোনোর সাহস হয়নি, কারোর বলার সাহস হয়নি। আমাদের এই জায়গায় যদি আমি বলি, আমি সাউথ বেঙ্গল মিউনিসিপ্যালিটি যে 8টা ওয়ার্ডে আমাদের সংখ্যা কম ছিল। আমাদের অনিলদা আছেন এখানে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, এখানে সংখ্যা কম ছিল।
তো কারণ ভয়ের পরিবেশ আমাদেরও ভয়ের ছিল, কাউকে দেখা যায়নি, কেউ দেখা দিলে উকি মেরে দেখতো, যদি বেরোলে সেখানে ভয় হয়। এনিওয়েজ ম্যাডাম, লিগ্যাল স্টেপ যেগুলো আছে, আই হ্যাভ দ্য কমপ্লেন্টস, আই উইল টেক স্টেপস। থ্যাংক ইউ। অবভিয়াসলি নেবো, অবভিয়াসলি নেবো। এবার আপনি একটা জবাব দিয়ে যান, এলাকার বাচ্চারা কোথায় থাকে দাদা? দাদা এখানে পয়সা দিয়ে এলাকার বাচ্চারা কোথায় থাকে? অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপের কাছ থেকে জানতে চাইবো ইতিমধ্যে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা দেবরাজ চক্রবর্তী, যে ইতিমধ্যেই পুলিশ হেফাজতে রয়েছে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ অদিতিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও উঠে আসছে, এবং এই দেবরাজ চক্রবর্তী যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, আর যখন নতুন সরকার ক্ষমতায় এলো, বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতায় এলো, তারপর দেখা গেল যে সাধারণ মানুষ মুখ খুলতে পারছে, কোথাও গিয়ে ভয় আউট হয়েছে, ভরসাহীন হয়েছে। এই দেবরাজ, যার সম্বন্ধে একটা কথাও কেউ বলতে পারতো না, সেই দেবরাজের সম্বন্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। অনুপের কাছ থেকে আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করব। অনুপ, দেখো, দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যেই পরবর্তী ক্ষেত্রে যখন এই পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হবে, তার পরবর্তী ক্ষেত্রে আবারও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, হেফাজতে নেওয়া হবে। তার কারণ তার বিরুদ্ধে আয় বহির্ভূত একাধিক সম্পত্তির অভিযোগ ছিল, এবং সেই মামলায় অদিতি মুন্সি তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আবার জিজ্ঞাসাবাদ প্রয়োজনে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডে ইতিমধ্যেই আমরা রয়েছি 18 নম্বর ওয়ার্ড, এখানেও কিন্তু দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন ভুরি ভুরি অভিযোগ রয়েছে। বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল থেকে শুরু করে এখানে যে খেলার মাঠ, প্রত্যেক জায়গায় কিন্তু বলা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে। স্কুল বন্ধ করে টেনিস মাঠ তৈরির অভিযোগ, সে অভিযোগ তো দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এই দমদমের জয়পুর এলাকায়। এই যে খেলাঘর বলে একটি যে খেলার মাঠ, সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি এসেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এখানকার মানুষজন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন বারবার, এবং প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্য করা যায় এইভাবে যে সমস্ত জয়পুর এলাকায় সরকারি জায়গায় কিন্তু এরকম ব্যবস্থা করে রাখা হয়েছিল, এবং প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে, তুমি দেখানোর চেষ্টা করবো, একটি খেলার মাঠ যে সেট তৈরি করা হয়েছে, ফলে আশেপাশে যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং এই মুহূর্তে ছবিটা যদি আমি দেখাই, বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি এসেছেন, তার পরবর্তী ক্ষেত্রে এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, এবং দেবরাজ চক্রবর্তী এবং তার কাউন্সিলর সঞ্জয় দে তার বিরুদ্ধে অভিযোগ করছেন। এবং ছবি যদি দেখাই, প্রত্যেকটি ক্ষেত্রে একই রকম কিন্তু এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে, প্রত্যেকে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, এবং এখানে যা নিয়ে কিন্তু উত্তরণমূলক পরিস্থিতি রয়েছে। আমি ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যারা এখানকার বাসিন্দা তারা অভিযোগ করছে, কিছু তরুণজ্যোতি তিওয়ারিকে অভিযোগ করেছিলেন, এবং এই জায়গায় এরকম সেট তৈরি করা হয়েছে, এবং যে সেট তৈরি করা হয়েছে ফলে তাদের বাড়িতে হাওয়া বাতাস শুরু করে সব সমস্যা হতো, এবং সেই কারণে এই মুহূর্তে দুপক্ষ, একদিকে যারা এই খেলার মাঠের দায়িত্ব রয়েছে খেলাঘর, সেখানে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এলাকার বাসিন্দারা, এবং তারা বেআইনিভাবে এখানে আছেন এমনটা অভিযোগ করছে। আমি যদি কথা বলার চেষ্টা করি, দিদি আপনাদের অভিযোগটা কি? একেবারে ছবিটা একবার দেখাবো। দুপক্ষের মধ্যে এই মুহূর্তে ঝামেলা তৈরি হয়েছে, তার কারণ এখানে বলা হচ্ছিল এই যে খেলাঘর, সেই খেলাঘর বেনিয়ম ভাবে তৈরি করা হয়েছে। সঞ্জয় দাস, যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, দেবরাজ ঘনিষ্ঠ, তিনি তৈরি করেছিলেন। আর এখান থেকে সমস্ত টাকা একেবারে সঞ্জয় দাসের পকেটে যেত, সেখান থেকে দেবরাজ চক্রবর্তীর পকেটে চলে যেত বলে এমনটা অভিযোগ করা হচ্ছে, যা নিয়ে দফায় দফায় কিন্তু উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ড জয়পুর এলাকা। আর এই জয়পুর এলাকায় কিছুক্ষণ আগেই বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি এসেছিলেন, তিনি এসে এলাকার মানুষের কথা শোনেন, এবং এখানে যে বেআইনিভাবে করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যায়, যা নিয়ে এই মুহূর্তে গন্ডগোলের সূত্রপাত তৈরি হয়েছে। তার কারণ এই যে সেট তৈরি করা হয়েছে, যার ফলে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। একেবারে বেশ অনুপ।